যে শব্দ শুনতে পাচ্ছেন এটি কি শুধুমাত্র গাড়ির হর্ন নাকি এক নীরব ঘাতক? রাজধানী ঢাকা। প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই শহরে। বেশি মানুষের এই নগরে যানবাহনের সংখ্যাও বেশি। মালিবাগ নামিদামি বেশ কয়েকটি স্কুল, কলেজ ও হাসপাতাল থাকায় এই এলাকাটিতে লক্ষাধিক মানুষের বসবাস। দিনভর বাস, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের হর্নের শব্দে ব্যস্ত থাকে এই সড়কটি। তবে যারা এই রাস্তায় চলাচল করছেন তারা কি জানেন এই রাস্তায় যানবাহনের সৃষ্ট শব্দের মাত্রা কত? অটো রিক্সাগুলো দেখা গেছে ডাইনে বায় মুসরামুস্তি করে সাইড দেয় না, বেশিরভাগ এটির কারণেই হরেনটা বাজানো পরে দেখেন মাথায় অপারেশন করা, এই শব্দ দূষণের কারণে আসলে আমার অনেক সমস্যা হয়। আন্দাজে হরেন বাজায়, জোরে জোরে হরেন বাজায়। শব্দ দূষণ অবশ্যই মস্তিষ্কে আঘাত আনে। বাসায় যখন যাই তখনও দেখা গেছে যে এটার প্রভাব অনেকখানি রয়ে যায়। বাসায় গেলে পরেও দেখা গেছে যে এই যে আমাদের যে একটা মানসিক অস্থিরতা, এটা কিছুটা হলেও কাজ করে। মালিবাগের এই রাস্তাটির শব্দের মাত্রা মাপতে আমরা সাহায্য নিয়েছি বায়ু ও পরিবেশ দূষণ গবেষণা সংস্থা সেন্টার ফর অ্যাটমসফিয়ারিক পলিউশন স্টাডিজ ক্যাপসের। ফলাফল বলছে এই রাস্তায় গড় শব্দের মাত্রা 90 ডেসিবেল। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর মতে সহনীয় শব্দের মাত্রা 45 থেকে 60 ডেসিবেল। নিয়মিত এটি 85 ডেসিবেলের উপরে উঠলে শ্রবণ শক্তি চিরতরে নষ্ট হতে পারে পথচারীদের। আমরা এখানে যে পরিমাপটা করলাম এখানে, তো দেখা গেছে যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের শব্দের মাত্রাটা 90 ডেসিবেলের থেকে বেশি আসছে, যেটা আসলে আমাদের যে শ্রবণ সীমার থেকে যে WHO যে স্ট্যান্ডার্ডটা, সেই স্ট্যান্ডার্ডটা সবসময় অতিক্রম করতেছে। এ তো গেল মালিবাগের শব্দ দূষণের মাত্রা। রাজধানীর সচিবালয় ও এর আশপাশের এলাকায় সরকারিভাবে নীরব এলাকা হিসেবে পরিচিত। সাধারণত শব্দের মাত্রা 70 ডেসিবেল বা তার বেশি হলে তা শব্দ দূষণ হিসেবে গণ্য করা হয়। তবে নীরব এই এলাকাটির শব্দ দূষণের মাত্রা 78.8 ডেসিবেল। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি আবাসিক এলাকাও এখন শব্দ দূষণের কবল থেকে রেহাই পাচ্ছে না। এই প্রেক্ষিতে শনিবার শব্দ দূষণ নিয়ন্ত্রণে যানবাহনে উচ্চ মাত্রার হর্ন বন্ধে কঠোর আইন প্রয়োগ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে পরিবেশবিদরা বলছেন শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও জরুরি। এছাড়া অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধ, নির্ধারিত নীরব এলাকা রক্ষা এবং নগর পরিকল্পনায় শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে। দূষণকারীদের বিরুদ্ধে পর্যাপ্ত আইন প্রয়োগও করা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর যে নির্দেশনা দিয়েছেন, এটি ইমপ্লিমেন্ট করতে হলে সবার আগে ট্রাফিক সিস্টেমে শৃঙ্খলা আনতে হবে। অর্থাৎ ট্রাফিক সিস্টেমে বিশৃঙ্খলা রেখে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা এটি বড় চ্যালেঞ্জের বিষয়। নগর ব্যস্ততা থামবে না, চলবে যানবাহনও, কিন্তু অপ্রয়োজনীয় হর্নের দৌরাত্ম্য কমাতে না পারলে ঢাকা একসময় অসুস্থ মানুষের নগর হয়ে উঠবে বলেও জানিয়েছেন এই পরিবেশবিদ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র একসময় বাংলাদেশের ঘরে ঘরে এই জিনিসপত্রগুলো ব্যবহার হলেও কালের পরিক্রমায় আধুনিক সভ্যতার কারণে এর বিকল্প প্লাস্টিক এবং মেলামাইনের জিনিসপত্র তৈরি হয়, কিন্তু এর চাহিদা কমেছে এবং উৎপাদনও কমেছে। এবং সেই সাথে গ্রাম অঞ্চলে যে খেজুর গাছ এবং তাল গাছের যে থেকে তৈরি যে শীতল পাটি এবং খেজুরের পাটি, সেগুলো কিন্তু কমেছে আস্তে আস্তে। তো সেই ব্যবসার সাথে যারা এখনও সাভার নামাবাজারে জড়িত রয়েছে তাদের কথাগুলো আমি শুনবো। প্লাস্টিক বা বিভিন্ন দিক থেকে আমাদের একটু চাহিদা অনেক কমে গেছে। কিছু কিছু জিনিস ভালোই চলে, যেমন হুগলা পাটি, জাকা, তারপরে হুক্কা, শীতল পাটি, খেজুর পাতার পাটি, বিভিন্ন কিছু মিলিয়ে মোটামুটি চলে। ব্যবসা আমার দাদাই করতো, আমার আব্বাই করতো। এখন আমরা বংশগতভাবে ধরে রাখছি। এখন আপনার প্লাস্টিকের মালের লেগে এগুলো বেচা কিনে অনেক কমে গেছে, আগের মতো নাই। এখানে আপনার কুটির শিল্পের যাবতীয় যা আছে এগুলো মনে হয় যে আমরা পাইকারি আর খুচরা বিক্রি করি। ঢাকা জিঞ্জিরা, চক বাজার, আপনার কাউরান বাজার এবং কি সাভার থানায় যে দোকান আছে প্রত্যেকটাই এখান থেকে নেওয়া যায়। আর আমাদের বিভিন্ন আইটেম, তো এই আইটেম যোগাইতে আমরা অনেক জায়গায় যাই। আমি ওই যে পলো কিনতে আসছিলাম একটা, আর কি ওই যে কবুতর পালি, তো
প্রচলিত গানের যেটি হাত পাকার বাতাসে প্রাণ জড়িয়ে আসে, সেই প্রাণ জুড়ালো কিন্তু এখন যারা এই ব্যবসার সাথে জড়িয়ে আছে তাদের প্রাণ জুড়াচ্ছে না। এবং তারপরও কিছু কিছু ব্যবসায়ী যারা আছে, এটা কালের পরিক্রমায় তারা এটি হারিয়ে যাওয়া ব্যবসাটিকে ধরে রাখার চেষ্টা করছেন। এম এ হালিম, দীপ্ত সংবাদ, সাভার। বিএনপি নেতা রাশেদ খান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ছাড়ার শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, এর অংশ হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। সোমবার রাজধানীর 20 মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, 2025 সালের 26 নভেম্বর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের আওতায় আনতে চিঠি দেওয়া হয়েছিল। সম্প্রতি আবারও আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি পাঠানো হয়েছে। এটা রিসেন্টলি গেছে এবং এটা শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে এবং এটা যখন যেটা প্রয়োজন আমাদের আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্যোগগুলো ওনারা নেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আমাদের ডিপ্লোমেসির অনুযায়ী আমরা সেই কাজগুলো করব। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মহারশী ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে নিম্নাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। এদিকে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জনদুর্ভোগ বেড়েছে। তীব্র স্রোতে একাধিক সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। যমুনা নদীর পানি বাড়ায় তীব্র স্রোতে টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে জেলা পানি উন্নয়ন বোর্ড। চট্টগ্রামের পাহাড়তলীতে 10 বছর বয়সী স্কুল ছাত্রী আবিদা সুলতানা আয়নিকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও লাশ গুমের বহুল আলোচিত মামলায় একমাত্র আসামি রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রামের দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন। 2023 সালের 21 মার্চ বিড়াল ছানা দেওয়ার কথা বলে প্রতিবেশী সবজি বিক্রেতা রুবেল 10 বছর বয়সী আবিদা সুলতানা আয়নিকে একটি ফাঁকা বাসায় নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে শ্বাসরোধ করে হত্যা করে শিশুটিকে। পরে লাশ গুম করতে পাহাড়তলীর সাগরিকা এলাকার একটি ডোবায় ফেলে দেয়। তদন্তে সিসিটিভি ফুটেজ, ডিএনএ রিপোর্ট ও 24 জন সাক্ষীর সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হয় আদালত আসামিকে মৃত্যুদণ্ড দেয়। দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আজ ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ গুরুত্ব আরোপ করেন। এ সময় ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। এছাড়া তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি কর্পোরেশনগুলোকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা খুব একটা কাজে আসছে না। তবে দেশীয় রাসায়নিক ব্যবহার করে যে প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে সেটি সম্ভাবনাময়। এছাড়া ডেঙ্গু ও চিকনগুনিয়া বিস্তারের বর্তমান মৌসুমে মশার লার্ভা নিধন করা প্রধান কাজ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
বলেন, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ করা গেলে মশা নিধনে সিটি কর্পোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে। শ্রাবণের মেঘে ঢাকা ঢাকার আকাশ, প্রকৃতিতে চলছে বর্ষা। সোমবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি যেন সেটিই আরেকবার স্মরণ করিয়ে দিল। মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টির সীমানা দিগন্ত জুড়ে। আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু। এতে বৃষ্টিপাত চলতে পারে কয়েকদিন। 48 ঘন্টা দেশের উত্তর, মধ্য এবং দক্ষিণ অঞ্চল শুধু চট্টগ্রাম বিভাগ ছাড়া বাকি 7টা বিভাগই সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের। আর 23 তারিখ থেকে এই বৃষ্টিপাতটা উত্তরাঞ্চল বা মধ্যাঞ্চল থেকে কমে এটা দক্ষিণ অঞ্চলে বৃদ্ধি পেতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে দেশের মোট 8 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তিস্তা, ধরলা ও দুধকুমার নদী অববাহিকাতে পানি বিপদসীমা অতিক্রমের ঝুঁকি রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায়, এবং এর ফলে মূলত লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ইত্যাদি জেলার কিছু নিম্নাঞ্চলে আগামী 2 দিনে স্বল্পমেয়াদী অথবা আকস্মিক বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এরই মধ্যে চট্টগ্রাম বিভাগে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া কুড়িগ্রামে ধরলা, সিলেটে কুশিয়ারা, সুনামগঞ্জে সুরমা এবং নেত্রকোনায় সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। 1981 সালের 30 মে ভোরে চট্টগ্রামে বিপথগামী কিছু সেনা সদস্যদের গুলিতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে বিদ্রোহের অভিযোগে 18 জন সেনা কর্মকর্তার বিচার হয়। তবে মেজর খালেদ ও মেজর মোজাফফর হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। দীর্ঘ 45 বছর পলাতক থাকা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গত 15 জুলাই গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সোমবার বিজিবির পিলখানা সদর দপ্তর পরিদর্শন শেষে এ বিষয়ে কথা বলেন তিনি। দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। এখানে আসার পরে আমরা যখন জানতে পেরেছি আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনে বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। মিয়ানমারের সঙ্গে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাইন খুঁজে বের করার জন্য, মাইন ডিটেকশনের জন্য যে যন্ত্রপাতি এগুলো আমরা সংগ্রহ করে ইতিমধ্যে বিজেপির কাছে আমরা দিয়েছি। বিজেপির সদস্যরা সেটা কাজ করছে। আরএসও, আরসা, আরাকান আর্মি আরও বিভিন্ন সংগঠন আছে, তাদের অভ্যন্তরীণ অনেক সময় অনেক সংঘর্ষ হয়। এই যে গোলাগুলির কারণে আমাদের নাগরিকরা মৃত্যুবরণ করছে, সেই জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনো পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি। তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের অবৈধ পুশিন ঠেকাতে সরকার এখন পর্যন্ত সফলভাবে কাজ করছে। যেভাবে এখানে পুশিন হতে দেয়নি। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের মোট পরিসংখ্যানে গড়মিল রয়েছে। সবশেষ জনশুমারি অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা মোট জনগোষ্ঠীর 1.4% বলা হলেও সরকারি ও বেসরকারি নানা হিসেবে এই সংখ্যা 7%। সোমবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবন্ধী ব্যক্তিদের ছায়া সংসদ আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, বাকি 6%-এর তারতম্যের কারণে প্রায় 1 কোটি প্রতিবন্ধী মানুষ হিসেবের বাইরে রয়ে গেছে। ফলে এসব মানুষের জীবনমান উন্নয়নে সরকারি সিদ্ধান্ত গ্রহণ এবং উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় 10 দফা দাবি তুলে ধরা হয়। মনোসামাজিক প্রতিবন্ধী ব্যক্তি, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি, শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি সহ অন্যান্য ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা,
কর্মসংস্থান বা স্বাস্থ্যসেবার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। প্রতিটি ব্যক্তিদের জন্য কারিগরি ও কর্মসংস্থানমুখী শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।